ঠান্ডা লড়াই পরবর্তী কয়েক দশক বৈশ্বিক মঞ্চ একমাত্র সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যে ছিল। কিন্তু সময় বদলে গেছে। পৃথিবী আর এক ব্যক্তির একক নাট্যমঞ্চ নয়। ওয়াশিংটন যখন বাণিজ্য যুদ্ধে নয়াদিল্লিকে কোণঠাসা করতে একের পর এক অনৈতিক শুল্ক বাণে বিধে চলেছে, তখন আর একবার বিষয়টা নাড়িয়ে দেখার সুযোগ এল। ভারত আর দাবার বোর্ডের সামান্য একটি গুটি নয়, বরং ভূ রাজনৈতিক শতরঞ্জের অন্যতম নির্ণায়ক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যখন ভারতের উপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেয়, তা সাধারণত একক নাটকীয় আঘাত হিসেবে আসে না। বিষয়টা সিনেমার মতো নয়, যেখানে কেউ টেবিল চাপড়ে মুষ্টি বেঁধে চিৎকার করে দাবি তোলে। বাস্তব জগতে চাপ স্তরে স্তরে আসে। তা শান্ত, আমলাতান্ত্রিক, ঠান্ডা শাসন এবং সূক্ষ্ম সাবধানী পদে সাজানো হয়, যাতে অন্য পক্ষ কোনো গুলি ছোঁড়ার প্রয়োজন ছাড়াই কোণঠাসা অনুভব করে। ভারতের ক্ষেত্রে এটাই চেষ্টা করা হয়েছিল। আমেরিকা সৈন্য নিয়ে হামলা করেনি। কূটনীতিক, বাণিজ্য আলোচক এবং মিডিয়ার সূক্ষ্ম, অবিরাম প্রচার নিয়ে এগিয়েছিল। প্রথমে আসে আড়ালপূর্ণ সতর্কবার্তা, ভদ্র কিন্তু স্পষ্ট। এরপর আসে প্রকাশ্য সমালোচনা, যা সম্মিলিত মূল্যবোধ ও বৈশ্বিক দায়িত্ব নীতিকথার ভাষায় মোড়ানো। এটি এক ধরনের নৈতিক গর্ববোধ, যেন একটি দেশই সদাচারের মালিক এবং বাকিরা শুধু সেটি ধার নেয়। বর্তমান পরিপ্রেক্ষিতে জ্বালানি নীতি একটি আলোচক বিষয় হয়ে উঠেছে। ভারতের রাশিয়া থেকে ছাড়ে তেল কেনায় পশ্চিমা প্রেস ভারতকে গ্লোবাল অর্ডার এর সঙ্গে তাল না মেলানো একটি দেশের রূপে চিত্রিত করে। আমরা যা বলি তা মানো না। পরিকল্পনা ছিল এতটা চাপ সৃষ্টি করা যে ভারত শেষ পর্যন্ত নতি স্বীকার করে এবং তার নীতিগুলো যুক্তরাষ্ট্রের কৌশলগত দৃষ্টিভঙ্গির ছায়ায় স্থিত থাকে। ঐতিহাসিকভাবে এটি কার্যকর হতে পারত। অতীতে ভারতের উন্নয়নশীল অর্থনীতি, বিদেশি সাহায্য ও বহির্বাণিজ্যের ওপর নির্ভরতার কারণে হয়তো তারা বিবেচনা করত যে বিদ্রোহের মূল্য অত্যধিক। কিন্তু আজকের ভারত আর সেই ভারত নয়। এখানে ভুল হিসাব হয়েছিল। যুক্তরাষ্ট্র বুঝতে পারেনি যে আজকের ভারত অনেক বেশি শক্ত ভিতে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিকভাবে এটি পৃথিবীর দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। রাজনৈতিকভাবে এটি আন্তর্জাতিক মঞ্চে অনেক বেশি আত্মবিশ্বাসী, অহংকার থেকে নয়, অপরিহার্যতা থেকে। এটাই মূল পার্থক্য। আপনি যদি জ্বালানি বাজার, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তায় অপরিহার্য হন, তাহলে বিচ্ছিন্নতা আর কোনো হুমকি নয়, বরং এটি শুধু একটি কাগজের বাঘের হুঙ্কার। সুতরাং যুক্তরাষ্ট্র যখন ভাবছিল তারা আস্তে আস্তে চাপ বাড়াচ্ছে, ভারত তখন পর্যবেক্ষণ করছিল, মূল্যায়ন করছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার অন্যান্য সংযোগগুলো শক্তিশালী করছিল। বিচ্ছিন্ন করার চেষ্টা বিপরীত অর্থে বৈচিত্র্যের উৎসব হয়ে উঠল। ওয়াশিংটনের দাবি মেনে নেওয়ার পরিবর্তে ভারত নতুন চুক্তি করছে, নতুন অংশীদার আমন্ত্রণ জানাচ্ছে এবং নিশ্চিত করছে কোনো একক শক্তি তার সিদ্ধান্ত নির্ধারণ করতে পারবে না। একটি জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। ঠান্ডা যুদ্ধের সময় রাষ্ট্রগুলো প্রায়শই এক শিবির বা অন্য শিবিরে আবদ্ধ ছিল এবং চলাচলের সুযোগ ছিল না। আজকের কৌশলগত রাষ্ট্রগুলো হচ্ছে তারা, যারা নিজেকে একদমই আবদ্ধ হতে দেয় না এবং পরবর্তী শতাব্দী গঠন করবে। যুক্তরাষ্ট্র ভারতের চারপাশে প্রাচীর গড়তে চেয়েছিল, কিন্তু ভারত পাশ কাটিয়ে গেল। দিল্লি সরাসরি সংঘর্ষ করেনি, শত্রুতা বাড়ায়নি, বরং এগোতে থাকল। ইউরোপের সাথে সম্পর্ক গড়ে তুলল, মধ্যপ্রাচ্যে গভীর সংযোগ করল, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বন্ধন শক্ত করল এবং রাশিয়ার সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক বহমান রেখেছে। আরব নীতিতে প্রয়োগকারী সাবধান হওয়া উচিত, না হলে আপনার নিজের নির্ভরতার কথাও প্রকাশ করে দেয়। আবার প্রত্যেক প্রভাবিতকে বিচ্ছিন্নতার চেষ্টা একটি ঝুঁকি বহন করে। অন্য পক্ষ বুঝতে পারে সে আপনার উপর নির্ভরশীল নয়। একবার সে উপলব্ধি স্থাপন হলে আপনার প্রভাবও শেষ। ভারতকে নতি স্বীকার করানোর কৌশল শেষ পর্যন্ত বিশ্বকে অনাকাঙ্ক্ষিত ফলাফল মুখোমুখি দাঁড় করিয়েছে। নতিশীলতার পরিবর্তে আত্মবিশ্বাস এসেছে, পিছু হটার পরিবর্তে সম্প্রসারণ হয়েছে, নীরবতার পরিবর্তে বৈশ্বিক মঞ্চে জোরালো কণ্ঠস্বর গুঞ্জরিত হয়েছে। সহজ সত্য হল, আপনি এমন একজন খেলোয়াড়কে কোণঠাসা করতে পারবেন না যার চারদিকে দরজা খোলা রয়েছে। রাষ্ট্র বলতে আমরা সাধারণত ভাবি একটি স্থির ছবি, ইতিহাসের পৃষ্ঠায় একটি ছবি। আমরা ভাবি আজকের ভারত একই ভারত যা ছিল 1980 বা 1990 এর দশকে, শুধু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আকাশচুম্বী কয়েকটা ইমারত হয়েছে। সেটাই ভুল। রাষ্ট্র স্থির নয়, এটি একটি জীবন্ত সত্তা। তারা বৃদ্ধি পায়, অভিযোজিত হয়, পরিবর্তিত হয় এমনভাবে যা নজর না দিলে পুরোপুরি অবাক করে দিতে পারে।
পশ্চিমের দেশগুলো সম্ভবত জানে আজকের ভারত আর সেই ভঙ্গুর দ্বিধাগ্রস্ত ভারত নয় যা পশ্চিমের নজরে একসময় ছিল। তবু তারা ঔপনিবেশিক আমেজেই চাপ দিয়ে দমন করতে চায়। এটি একেবারেই আলাদা, দ্রুত, শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং বিশ্বের সাথে অনেক বেশি সংযুক্ত। ১৯৯০-এর দশকে ভারত বিদেশি বিনিয়োগের সীমাবদ্ধতা, মূলত রক্ষণশীল অর্থনীতি এবং জনসংখ্যার চাহিদার তুলনায় বেশ পিছিয়ে থাকা অবকাঠামোর বোঝা নিয়ে সংগ্রাম করছিল। হ্যাঁ, ছিল উচ্চাকাঙ্ক্ষা, ছিল প্রতিভা, কিন্তু প্রভাব বিস্তারের জন্য আর্থিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক যন্ত্রাংশ ততটা প্রস্তুত ছিল না। তখন সুপার পাওয়ারের চাপ সমুদ্রের ঢেউয়ের মতো আঘাত হানত, নীতি রাতারাতি বদলে যেত, সরকার নিজস্ব কর্মসূচি নিয়ে দ্বিধায় পড়ত। কিন্তু এখন আমরা এক অন্য বাস্তবতার মুখোমুখি। ঢেউ আঘাত করলেও ভারত ভেঙে পড়ে না, বরং তা শাসন করে এবং কখনো কখনো তা ফের পথ পরিবর্তন করে। এটাই রূপান্তরের শক্তি। গত ২ দশকে ভারত উন্নয়নশীল রাষ্ট্র থেকে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির এক প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছে। এটি শুধুমাত্র জিডিপি সংখ্যার কথা নয়, এটি মনোভাবের ব্যাপার। নেতৃত্ব, ব্যবসা ও জনসাধারণ নিজেকে অনুসারী হিসেবে নয়, বরং চালক, সৃষ্টিকর্তা হিসেবে দেখতে শুরু করেছে। এবং এই পরিবর্তন আকস্মিক নয়, পরিকল্পিত সিদ্ধান্তের ফল। অর্থনীতির কিছু অংশ মুক্ত করা, প্রযুক্তিতে বিনিয়োগ, অবকাঠামো সম্প্রসারণ এবং ৩০ বছর আগের তুলনায় অসম্ভব মনে হওয়া উদ্ভাবনের স্বীকৃতি। আর্থিক সংকট, ২০০৮ সালের বিশ্ব মন্দা, সীমান্ত উত্তেজনা এবং মহামারীসহ বিভিন্ন চ্যালেঞ্জ পেরিয়ে ভারত বুঝেছে টিকে থাকা যথেষ্ট নয়, এগিয়ে যাওয়া বা পিছিয়ে পড়ার মধ্য থেকে বেছে নিতে হবে, এগোতে হবে। সুতরাং যখন যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করল, তখন তারা পুরনো ভারতের সাথে কথা বলছিল না। তারা এমন এক দেশের মুখোমুখি ছিল যা বিশ্বে অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য, ডিজিটাল অবকাঠামোর নেতা, ফার্মাসিউটিক্যাল ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষাকারী। ক্ষমতা শুধুমাত্র সামরিক শক্তি বা অর্থনৈতিক আকারের বিষয় নয়, এটি অপরিহার্যতার বিষয়। যদি বিশ্ব আপনার সহযোগিতা ছাড়া বড় সমস্যার সমাধান করতে না পারে, জ্বালানি সংকট, বৈশ্বিক স্বাস্থ্য, সরবরাহ চেইন স্থিতিস্থাপকতা, তাহলে আপনি এমন এক প্রভাবশালী অবস্থানে থাকেন যা সহজে প্রতিস্থাপন করা কঠিন। এবং আজকের ভারত ঠিক সেই অবস্থানে রয়েছে। অপরিহার্যতার সঙ্গে আত্মবিশ্বাসের নতুন মনোভাব এসেছে। ভারত আর চিৎকার করে শুনতে চায় না, এখন আর টেবিলে বসার জন্য জোরাজুরি করে না। ভারত নিজেই টেবিল, যেমন গ্লোবাল ফোরামে এর নেতৃত্বে থাকা গঠনমূলক প্রমাণ। এবং আত্মবিশ্বাসের মূল কথা হল, ভারত আক্রমণাত্মক নয়, কিন্তু দৃঢ়। শোনে, কিন্তু নত হয় না। আলোচনা করে, কিন্তু মূল স্বার্থ ছাড়ে না। এটাই একটি জাতির মনোভাব যা তার গুরুত্ব জানে, আর এটাই ওয়াশিংটনকে বিভ্রান্ত করছে। আপনি দুর্বল জাতিকে দমন করতে পারেন, নির্ভরশীল জাতিকে সঙ্গতিপূর্ণ করতে পারেন, কিন্তু যখন কোনো জাতি তার অর্থনীতি, কূটনীতি এবং সচিত্র এমনভাবে গড়ে তোলে যে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং সক্ষমতা আছে, তখন চাপের কার্যকারিতা কমে যায়, আস্ফালন চিৎকারে পরিণত হয়। এবং আজকের ভারত আলোচনা করতে জানে, কারো চিৎকারে কান দেয় না। যখন কোনো জাতিকে চাপ দিতে চান, তখন একটাই অনুমান থাকে, তারা অন্য কোথাও যেতে পারবে না, তারা আপনার ওপর যথেষ্ট নির্ভরশীল, তারা বিচ্ছিন্ন, তাই আপনার প্রত্যাখ্যান অকল্পনীয়। যেন কোনো বালককে সতর্ক করা হলো, যদি তুমি আমার কথা না শোনো, আমি তোমাকে ম্যাঙ্গোবাইট লজেন্স দেব না। এটা কাজ করত যদি তার কাছে সাইকেল না থাকত, পরিচিত অন্য মানুষ না থাকত এবং অন্য দোকানও না থাকত। যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা ভারতকে নিয়ে এমনই খেলা চালাতে পারবে, কিন্তু তারা ভুল করেছিল। ভারত আর ছোট বালক নয়, পূর্ণাঙ্গ, ধীরস্থির, বিচক্ষণ, যুক্তিপূর্ণ, বিস্তৃত, সংযুক্ত। গত ২ দশকে ভারত এমন অংশীদারিত্বের জাল বুনেছে যা কঠোর বিচ্ছিন্নতার প্রচেষ্টা নিজেই ভেঙে ফেলেছে। ওয়াশিংটন যখন ভাষায় কঠোর হচ্ছিল, তখন নয়াদিল্লি, প্যারিস, টোকিও, আবুধাবি, মস্কো, লন্ডন, জাকার্তার মতো শহরে নেতাদের সঙ্গে বসে বাস্তব চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, জ্বালানি চুক্তি, বাণিজ্য অংশীদারিত্ব, প্রযুক্তি ভাগাভাগি, মহাকাশ অনুসন্ধান ও অবকাঠামো উন্নয়নে এগিয়ে যাচ্ছিল। এটি দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত কৌশল। কারণ সম্পর্ক বন্ধ করলে নিজেকে দুর্বল করে ফেলতে হয়। এক দরজা বন্ধ হলেই 10টি দরজা খোলার অনুশীলন ভারত বাস্তব থেকে শিখেছে।
এবং যত বেশি দরজা দিয়ে চলাচল করা যায় তাতে পথ প্রশস্ত হয়। সবাই একবারে সবগুলো বন্ধ করতে পারে না। ইউরোপের কথা ভাবুন। অনেক বছর ধরে ইউরোপীয় রাজধানীগুলো ভারতকে প্রধানত একটি বাজার হিসেবে দেখত। এখন তারা তাকে কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। ফ্রান্স প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ মিত্র, জার্মানি ভারতের সবুজ শক্তি রূপান্তরে বিনিয়োগ করছে, যুক্তরাজ্যও বহু বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি আলোচনা করছে। এসব শুধু প্রতীকী নয়, দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। গালফ অঞ্চলের দেশগুলোর সঙ্গেও সম্পর্ক ব্যাপক পরিবর্তিত হয়েছে। এখন শুধু তেল নয়, বিনিয়োগ, প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রেও সহযোগিতা। গালফের দেশগুলো ভারতকে দেখতে পায় একটি স্থিতিশীল, দ্রুত বর্ধনশীল অংশীদার হিসেবে, যারা রাজনৈতিক অজুহাত ছাড়াই ক্রয় বিক্রয় ও যৌথ উন্নয়ন করতে পারে। পশ্চিমাদের চাপ সত্ত্বেও ভারত মস্কোর সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। এটি শুধুমাত্র কোনো লেনদেন নয়, বরং পারস্পরিক বিশ্বাস। আবার একটি হিসাবও, জ্বালানি নিরাপত্তা বিলাসিতা নয়, জীবনরেখা। বিশ্ব রাজনীতিতে জীবনরেখা ছিন্ন করা যায় না কারো নির্দেশেই নয়। ইন্দো প্যাসিফিক এলাকায় যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত অরবিটে টানতে চেয়েছে। সেখানে নয়া দিল্লি কোয়াডের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করে, সাথে সাউথ এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গেও সম্পর্ক গড়ে তোলে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখে এবং চীনের সঙ্গেও সংলাপ চালিয়ে যায়, যদিও সম্পর্ক জটিল। প্রতিটি অংশীদারিত্ব বিদেশি চাপের বিরুদ্ধে সুরক্ষা দেয়। আপনার স্বার্থ যত বেশি অন্য রাষ্ট্রের সাথে জড়িয়ে থাকবে, তত কম প্রভাবক কোনো একক রাষ্ট্রের প্রত্যাখ্যান কার্যকর হয়। সুতরাং যখন ওয়াশিংটন চাপ দিয়েছিল, ভারত তা সহ্য করেনি, বরং তা কাজে লাগিয়েছে। বিচ্ছিন্নতার চেষ্টা আন্তর্জাতিক বিজ্ঞাপনে পরিণত হয়েছে। ইন্ডিয়া, যাকে যুক্তরাষ্ট্র ঘিরে ফেলতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। স্বাধীনতার এই প্রদর্শন অন্য দেশগুলোর কাছে ভারতকে আকর্ষণীয় করে তোলে, যারা স্বাধীনভাবে চিন্তা ও কাজ করতে পারে এমন অংশীদার খুঁজছে। এটাই আধুনিক ভূ রাজনীতির পরাকাষ্ঠা। আপনি যতই কারো প্রভাব সীমাবদ্ধ করতে চেষ্টা করুন, ততই আপনি বিশ্বকে তার প্রভাব দেখিয়ে দিচ্ছেন। ঠিক এটাই ঘটেছে। শেষ পর্যন্ত বৈশ্বিক অংশীদারিত্বের জাল ভারতকে শুধু রক্ষা করেনি, বরং তার মর্যাদা বাড়িয়েছে। ওয়াশিংটন হয়তো সতর্কবার্তার মধ্য দিয়ে একটি চুপসে যাওয়া শিরোনাম আশা করেছিল, কিন্তু তারা একটি সফলতার গল্প লিখতে সাহায্য করেছে। জি20 কেবল একটি কূটনৈতিক অনুষ্ঠান ছিল না, এটি একটি মঞ্চ যেখানে ভারত বিশ্বের কাছে নিজেকে তুলে ধরেছে। বৈপরীত্যপূর্ণ শক্তিগুলোর মধ্যে সেতু বন্ধন, বিরল কণ্ঠস্বরের প্রতিনিধি এবং বিশ্বব্যাপী সমস্যার সমাধানকারী হিসেবে। ভারত কোণঠাসা হয়ে অনুমোদনের অপেক্ষায় নেই। ভারত আলোচনা কেন্দ্রে ছিল। বিশ্বের নেতারা ভারতের প্রতি আন্তরিক উষ্ণতা নিয়ে আলোচনা করতে এসেছিলেন, উপদেশ দিতে নয়। বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের অনেক দেশ, যেমন আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকার কিছু অংশ প্রায়শই এই বৈশ্বিক মঞ্চে অবহেলিত বোধ করে। ঋণ, বাণিজ্য ন্যায্যতা, টেকসই উন্নয়নের বিষয়ে তাদের উদ্বেগ শোনা হয়, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। ভারত তাদের জন্য স্থান দিয়েছে। তাদের কণ্ঠস্বরকে কথোপকথনে আমন্ত্রণ জানিয়েছে, শুধু পরবর্তীতে নয়, বরং অগ্রাধিকারে। এটি শুধু প্রশংসা নয়, আস্থা অর্জন করেছে। এবং এই আস্থা ভরসা, শক্তি। ছোট দেশগুলো বিশ্বাস করে ভারত তাদের প্রতিনিধিত্ব করবে। এটাই এমন এক প্রভাব যা অর্থ বা জোরের মাধ্যমে কেনা যায় না। এখানেই ভারত অন্যদের থেকে এগিয়ে। জি20তে ভারত শুধু নিজের প্রতিনিধিত্ব করেনি, বরং একটি জোটের প্রতিনিধিত্ব করেছিল যারা বিশ্ব মঞ্চে তাদের মতামতও রাখতে চায়। আরও আকর্ষণীয় হল, পশ্চিমা দেশগুলো ভারতীয় শর্তে আলোচনায় অংশগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান প্রভৃতি দেশগুলি কোনো একতরফা আদেশ দিতে আসেনি, বরং অংশীদারিত্বের ভিত্তিতে আলোচনা করেছে। কারণ তারা জানে, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্ব বাণিজ্য, জলবায়ু নীতি বা নিরাপত্তা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভারত ছাড়া এগিয়ে নেওয়া সম্ভব নয়। এটি একটি গভীর পরিবর্তন। বহু দশক ধরে বিশ্ব একটি নিয়মের অধীন পরিচালিত হয়েছিল, যেখানে কিছু শক্তি নিয়ম নির্ধারক এবং বাকিরা অনুসরণকারী। কিন্তু নয়াদিল্লির জি20 সম্মেলন দেখিয়ে দিয়েছে যে সেই নিয়মের বই এখন পুনর্লিখন হচ্ছে, আর ভারতের হাতে কলম রয়েছে। জি20তে ভারতের প্রতীকী প্রদর্শনও গুরুত্বপূর্ণ ছিল। সাংস্কৃতিক উপস্থাপনা, নয়াদিল্লির নগর পুনর্নির্মাণ, নির্বিঘ্ন আয়োজন এসব বার্তা দিয়েছে এই দেশটি বিশ্বের মঞ্চ আয়োজন করতে সক্ষম এবং তা গৌরবময় ও আত্মবিশ্বাসের সাথে করতে পারে। এমন ছবি মানুষের মনে টিকে থাকে।
পরবর্তীবার নেতারা যখন বিনিয়োগের সিদ্ধান্ত নেন, আলোচনা করার স্থান নির্ধারণ করেন অথবা বিরোধে কার পক্ষে দাঁড়াবেন তা ভাবেন, তখন এভাবেই ভারতের এই দিকটিও গুরুত্বের সাথে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্র হয়তো ভারতের বিকল্পগুলো সংকুচিত করতে চেয়েছে, কিন্তু জি20 সম্মেলন বিকল্পগুলোকে বিস্তৃত করেছে। নতুন বন্ধুত্ব গড়ে উঠেছে, পুরনো অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে। এখন বিচ্ছিন্নতার বর্ণনা ক্যামেরার সামনে ভেঙে পড়েছে, কারণ কূটনীতিতে উপস্থিতিই সবকিছু। যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতারা আপনার হাতটি ধরে করমর্দন করছেন এবং প্রকাশ্যে আপনার অবদানের প্রশংসা করছে, তখন আপনি বিচ্ছিন্ন সেটা বলা কঠিন। ভারতকে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা বিশ্বকে দেখিয়েছে দেশটি কেবল এগিয়েই যাচ্ছে না, বরং আঞ্চলিক খেলোয়াড় হিসেবে, নির্ভরশীল মিত্র হিসেবে, নিজস্ব কণ্ঠস্বর সহ অন্যান্য দেশের বৈশ্বিক বন্ধু হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। বিষয়টি স্পষ্ট, আপনি যদি ভবিষ্যৎ গঠন করতে চান তাহলে আপনাকে আলোচনার মঞ্চে থাকতে হবে। এবং ভারতের ক্ষেত্রে এটি কেবল মঞ্চে থাকা নয়, বরং মঞ্চ পরিচালনা করাও। কর্তৃত্ব কার্যকর হয় যখন চাপ প্রয়োগকারী ব্যক্তি বা দেশটির কিছু হারানোর সম্ভাবনা কম থাকে, যাদের ওপর চাপ প্রয়োগ হচ্ছে তার চেয়ে। ওয়াশিংটনের জন্য সমস্যা ছিল ভারতকে তাদের প্রয়োজনের চেয়ে ভারতের তাদের প্রয়োজন বেশি বলে মনে হওয়া। এখন যখন সেই ধারণা ভুল প্রমাণিত হল, পুরো কৌশল ভেঙে পড়ল। যেমন যুক্তরাষ্ট্র যখন চেয়েছিল ভারতকে রাশিয়ার তেল থেকে দূরে সরাতে, তারা ভাবছিল ভারত পশ্চিমা বাজার ও বিনিয়োগ হারানোর ভয়ে অনীহা দেখাবে। কিন্তু ভারত অন্যরকম হিসাব করল। এনার্জি নিরাপত্তা এক দরকারি বিষয়, যা সামান্য বাণিজ্যের বিষয় নয়। সস্তা তেল মানে কম মুদ্রাস্ফীতি, শক্তিশালী অর্থনীতি এবং 1 বিলিয়নেরও বেশি মানুষের জন্য স্থিতিশীলতা। এটি শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, জীবন ধারণের প্রশ্ন। জীবন সংগ্রামে কেউ কিছু ছেড়ে দেয় না, শুধু কেউ অনুমোদন দেয়নি বলে। ফলাফল শুরুতে শান্ত ছিল। ভারত রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রাখল, পরিশোধ করল এবং কিছু ক্ষেত্রে সেই তেল সেই বাজারে বিক্রি করল যারা প্রথমে নিষেধাজ্ঞা দিয়েছিল তাদেরই। ফলস্বরূপ ভারতীয় তেল শোধনাগারগুলো রেকর্ড মুনাফা করেছে। দেশীয় জ্বালানির দাম ইউরোপের তুলনায় বেশি স্থিতিশীল রয়েছে। বৈশ্বিক বর্ণনা বদলায়, ভারত চাপিয়ে দেওয়া বিশ্ববিধির বিরুদ্ধে থেকে অভিযোজিত এবং উন্নত হয়েছে। বাণিজ্য বিধিনিষেধের হুমকি এলে ভারত নতুন বাজার উন্মোচন করছে। কূটনৈতিক চাপ বেড়ে গেলে ভারত মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও জলবায়ু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় নিজেকে উপস্থাপন করছে। অর্থাৎ বিচ্ছিন্ন হওয়ার পরিবর্তে ভারত আরও দৃশ্যমান হয়ে উঠল। এটাই ভূ-রাজনীতির পরিহাস, কাউকে অপ্রাসঙ্গিক করতে চাইলে উত্তম জোন আরও প্রগাঢ় হয়। আমেরিকার চাপ ভারতকে আবার আয়নার সামনে দাঁড় করিয়েছে। ভারত স্বাধীনতা পরবর্তী যে পররাষ্ট্রনীতি বহন করে চলেছে তা আজও অটুট এবং বিবর্তনীয়। ভারতের এই অবস্থান অন্যান্য দেশের জন্য আকর্ষণীয় যারা বহিরাগত নীতিনির্ধারকদের চোখ রাঙানিতে ক্লান্ত। এশিয়া, আফ্রিকা, দহা আমেরিকার দেশগুলো ভারতকে দেখে এমন এক অংশীদার হিসেবে যে তাদের সরকার পুনর্গঠন করতে চায় না বা ব্যবসার আগে মূল্যবোধ নিয়ে বক্তৃতা দেয় না। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভারতকে চীনের সমান্তরালে দেখতে পায়, যে ঋণ ফাঁদের কৌশলগত সম্প্রসারণ চায় না। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কণ্ঠস্বর নম্র করছে। সতর্কতাপূর্ণ বিবৃতি থেকে মৃদু ও সম্মানসূচক ভাষায় পরিবর্তন এসেছে। ভারতের জ্বালানি নীতি নিয়ে সমালোচকরা এখন পারস্পরিক লক্ষ্য ও সম্মানের কথা বলছে। এটি হৃদয়ের পরিবর্তন নয়, বাস্তবতার স্বীকৃতি। ভারতের সহযোগিতা ব্যতিরেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত লক্ষ্য, সরবরাহ চেইনের স্থিতিস্থাপকতা এবং জলবায়ু প্রতিশ্রুতি এগোয় না। এটাই কৌশলগত ব্যর্থতা বা ব্যাকফায়ার। যে কাজ ভারতকে দুর্বল করার উদ্দেশ্যে ছিল তা ভারতের বৈশ্বিক শক্তি বাড়িয়েছে। ওয়াশিংটন প্রতিবাদ দেখানোর জন্য উদাহরণ তৈরি করতে চেয়েছিল, কিন্তু ভারতই উদাহরণ হয়ে উঠল। আপনি প্রতিবাদ করতে পারেন, বেঁচে থাকতে পারেন এবং সফল হতে পারেন। ভারতের অবস্থানে বিশ্বের তৃতীয় দেশগুলোর উপলব্ধি হয়েছে যুক্তরাষ্ট্র চাইলেই চাপিয়ে দেওয়ার অধিকার পায় না। বর্তমান বিশ্বে বহুমেরু এই ধারণা যুক্তরাষ্ট্রের প্রভাবের জন্য একক নীতিভেদে বিপজ্জনক। কারণ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের চাপের বিরুদ্ধে দৃঢ় হতে পারে এবং শক্তিশালী হয়ে উঠতে পারে। এটি দেখায় ক্ষমতার প্রসার একইভাবে বইতে পারে না। ইচ্ছেমতো নিজের স্বার্থে নিয়ম বানানো পৃথিবীর আইন হতে পারে না। আমরা এখন এমন একটি পৃথিবীতে বাস করি যা 30 বছর আগের মতো নয়। তখন একক কেন্দ্রীয় শক্তি ছিল, যা ওয়াশিংটনের সিদ্ধান্তে বিশ্বে প্রায় কোনো বাধা ছাড়াই পালিত হতো। একক নিষেধাজ্ঞা একটি অর্থনীতি পঙ্গু করতে পারত।
একক কূটনৈতিক উপেক্ষা একটি সরকারকে বিচ্ছিন্ন করতে পারত, কিন্তু আজ তা আর বাস্তব নয়। বৈশ্বিক কার্যক্রমের ভারসাম্যস্থান পরিবর্তন করেছে এবং পরিবর্তিত হচ্ছে। আমরা এখন বহুমেরু বিশ্বে আছি। এর অর্থ হল শক্তি আর এক কেন্দ্রে নয়, এটি ছড়িয়ে আছে অঞ্চল, জোট এবং অর্থনীতির মধ্যে। কোনো একক দেশ ভবিষ্যৎ নিয়ন্ত্রণের দাবি করতে পারে না, অন্তত অন্যদের সহযোগিতা ছাড়া নয়। এবং এই পরিবেশে ভারতের প্রাসঙ্গিকতার জন্য কারো অনুমতি চাওয়া লাগে না। তার নিজস্ব প্রতিনিধিত্ব আছে, জনসংখ্যার আকার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভৌগোলিক কৌশল ও স্বাধীন কূটনীতি যা বাক্সে আবদ্ধ হতে অস্বীকার করে। সুতরাং ভারতকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা শুধু ভুল নয়, তা পুরানো খেলা সেই সময়ের জন্য লেখা ছিল যখন ছোট রাষ্ট্রগুলোকে বেছে নিতে হতো পশ্চিমা না পূর্বের সাথে, যখন টিকে থাকার জন্য সুপার পাওয়ারের সুরক্ষা আবশ্যক ছিল। কিন্তু আজকের ভারত সেই পছন্দের বোঝা বহন করে না। এটি যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সহযোগিতা করতে পারে, রাশিয়া থেকে তেল কিনতে পারে, আফ্রিকায় বিনিয়োগ করতে পারে, ইউরোপের সঙ্গে বাণিজ্য করতে পারে, জাপানের সঙ্গে অংশীদারিত্ব করতে পারে এবং গালফের সঙ্গে আলোচনা করতে পারে। এসব কোনো বিরোধপূর্ণ নয়, এটি কৌশলগত স্বায়ত্ত শাসনের সংজ্ঞা। এবং যারা অতীতের ছায়ায় আটকে আছে তাদের জন্য অস্বস্তিকর সত্য হল, নিজের স্বার্থ অনুসরণ করার জন্য কোনো দেশকে শাস্তি দেওয়া যায় না। এতে হিতের বিপরীতই হয়, নিজের সীমাবদ্ধতা প্রকাশ পায়। অন্য দেশরা দেখছে, তারা নোট নিচ্ছে এবং নিজেকে প্রশ্ন করছে, যদি ভারত এটা করতে পারে, আমরা কেন পারব না? এইভাবে শক্তির পরিবর্তন শুরু হয়, কোনো বিপ্লব বা যুদ্ধ নয়, বরং এক দেশের দ্বারা চাপিয়ে দেওয়া যে নিয়মগুলো শিলায় খোদাই করা মনে হতো, সেগুলো বেঁকে বা ভেঙে পড়ে। ভারতের উত্থান শুধু নিজের সমৃদ্ধির জন্য নয়, এটি কণ্ঠস্বরের পুনর্বিন্যাসের বিষয়। এটি প্রমাণ করে ছোট ও মাঝারি শক্তিও বৈশ্বিক ফলাফল গঠন করতে পারে অন্য কারো অনুগ্রাহী না হয়েও। ভারত বিচ্ছিন্ন হয়নি, একটি প্রতীক হয়ে উঠেছে। বিশ্ব আর একক নিয়ম, একক রেফারির খেলা নয়, বরং একটি বিস্তৃত, সংযুক্ত মঞ্চ যেখানে প্রত্যেক খেলোয়াড় কিছু না কিছু অবদান রাখে। আসলে ভারতের বিকল্প সীমাবদ্ধ করার চেষ্টা করেছিল যে রাষ্ট্রগুলো এখন ভারতের সহযোগিতা নিশ্চিত করতে তারাই সর্বোচ্চ চেষ্টা করছে। তারা বুঝতে পেরেছে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা বা জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো ভারতের অন্তর্ভুক্তি ছাড়া এগোয় না। নয়া দিল্লিকে বাইপাস করার দিন শেষ। সুতরাং শিক্ষা সহজ, এই বিশ্বে একটি দেশ আর একটি দেশকে, একটি জাতি আর একটি জাতিকে, একজন নাগরিক আর একজন নাগরিককে বলতে পারবে না কোথায় দাঁড়াতে হবে। আমরা নই বাঁধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে।